আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যে জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। এই যে জাহেদ, তোমাকেও কিন্তু এই ফাঁকে বলে রাখি, তোমাকে কিন্তু বাবা ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করব যে তুমি যে দিল্লি দাসী শেখ হাসিনাকে বলেছিলে প্রতিটা ভিডিওতে, কয়শবার বলেছিলে সেই হিসাবও আমরা করব। তারপর কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়েছিল। তোমাকে উত্তরটা দিতে হবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ দেখিয়ে দিতে হবে যে এই কাজের কারণে শেখ হাসিনা দিল্লি দাসী হয়েছিল। তুমি যদি উত্তর দিতে না পারো, ওই ফিলোসফিক্যাল উত্তর আমরা তখন কিন্তু গ্রহণ করব না, তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে জাহেদ, এটা মনে রেখো। আমেরিকান হিউমারিস্ট কাস্কি স্টিনেট 1960 সালে প্রকাশিত তার আউট অফ দ্য রেড বইতে লিখেছিলেন, একজন কূটনীতিবিদ হলো সেই ব্যক্তি যে তোমাকে জাহান্নামে যেতে বলছে, কিন্তু এমনভাবে পথের বর্ণনা দিচ্ছে যে তুমি ভ্রমণ করার জন্য মনে মনে প্রস্তুত হয়ে যাচ্ছ। মিস্টার দীনেশ ত্রিবেদী, আপনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে এসে যে আবহাওয়াটা তৈরি করেছেন, মনে হলো কাস্কি স্টিনেটের এই কথার সাথে হুবহু মিলে গেল। এখানে আপনি নিজেই বলেছেন, অর্থাৎ আপনি বক্তা এবং আপনি আবার সেই ব্যক্তি যাকে বলা হয়েছে, এইভাবে আমি দেখছি। কূটনীতিবিদের এই সংজ্ঞাটা সারা বিশ্বে কূটনীতিবিদরা ব্যবহার করে একটা হিউমার হিসাবে। আমরা দেখলাম মিস্টার ত্রিবেদী, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা এটা সাপোর্টও করে। আপনি অতি উচ্চমানের একজন কূটনীতিবিদের আবহ তৈরি করেছেন বাংলাদেশে এসে, কিন্তু আপনি একটা জাহান্নামে কিন্তু পা রেখেছেন। এই জাহান্নামটা হলো তৈরি হয়েছে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে এবং পরবর্তীতে এই বাংলাদেশকে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরোধী, তাদের জন্য কিন্তু গত 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশটা জাহান্নাম হয়ে গেছে। একই ধরনের অভিযোগ আমাদের বিপক্ষেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা করে। সেই বিষয়ে আপনাকে আজকে কিছু বলছি না, কিন্তু কথা হলো যে আমরা কখনো স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ থেকে সমূলে বের করে দেওয়ার চিন্তা কখনো করিনি বা মেরে ফেলার চিন্তা করিনি। কিন্তু 2024-এর 5 আগস্ট যে জঙ্গি উত্থান হয়েছে, তার যারা মূল কারিগর, তাদের চিন্তা কিন্তু এটা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে তারা পরিপূর্ণভাবে হয় ধ্বংস করবে, নয় বিতাড়িত করবে। এর চিহ্ন কিন্তু আর থাকবে না, এবং এরা এখনো কিন্তু বাংলাদেশে বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরবে না, এদের চিহ্ন আর নাই। মিস্টার ত্রিবেদী, এই গল্পটা কেন করতে হচ্ছে জানেন? আমরা যে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বোধ করছি যে বাংলাদেশটা একটা জাহান্নাম হয়ে গেছে, এটার সাথে আপনারা কিন্তু ডাইরেক্টলি যুক্ত। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তি এবং তাদের সাইবার সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে তাদের পেছনে কাতারবন্দি করেছে 3টি অভিযোগ করে। এক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুম খুন করেছে, দ্বিতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতি করেছে, তৃতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আমরা এ পর্যন্ত নানানভাবে প্রমাণ করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় উদার এবং মানবাধিকার রক্ষাকারী একজন শাসক, এবং আমরা বিভিন্ন তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের দুর্নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে যে শাসন শুরু করেছিলেন, ঠিক তখন থেকে দুর্নীতি কমে যেতে থাকে। বাংলাদেশ ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত বা 7 সাল পর্যন্ত সারা পৃথিবীর 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। যখন ক্ষমতায় ছিল বর্তমান শাসক দল বিএনপি, সেই 2001 থেকে 6 সালে। পরবর্তীতে আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যগুলো দেখি, আর বাংলাদেশ কখনোই কিন্তু পৃথিবীতে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ ছিল না, এবং কখনো কখনো বিশেষ করে 2009 থেকে 24 সাল পর্যন্ত এটা অনেক উন্নতি হয়েছিল, এমনকি মধ্য ইউরোপের দেশগুলোর কাতারেও গিয়ে পৌঁছেছিল দুর্নীতির সূচকে।
যেটা আবার ইউনুসের ডাকাততন্ত্র শুরু হওয়ার পরে আবার অনেকটা নেমে গেছে, আবার আগের দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এই হলো দুর্নীতির বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সকল দেশীয় এবং আন্তর্জাতিক দুর্নীতির তথ্যগুলো বলে যে সবচেয়ে বেশি কম দুর্নীতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই 2009 থেকে 24 সালে। এগুলো একটা, এটা তো আপনার এই তথ্যগুলো তো পাবলিক ডোমেইনে আছে, আমার কাছ থেকে শোনার প্রয়োজন নাই, আমি শুধু সচেতনতা তৈরি করার জন্য কাহিনীটা বললাম। গেল আপনার দুর্নীতির কথা। যদি মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বলি, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বরঞ্চ শেখ হাসিনা সরকার অনেক বেশি উদার ছিল। তখন আপনার 5টা গুম হয়েছিল বা 4টা, আমি হিসাব করলে বলতে পারবো। 5টা গুমের মধ্যে ছিল বিএনপির 2 নেতা চৌধুরী আলম এবং ইলিয়াস আলী। চৌধুরী আলম ছিল ঢাকা শহরের বিখ্যাত চাঁদাবাজ। বাংলা বাজার এলাকায়, বাংলা বাজার এবং আপনার গুলিস্তান যে মার্কেটগুলো আছে এগুলোতে চাঁদাবাজির তিনি সম্রাট ছিলেন, এবং এই ব্যাপারে অভিযোগ আছে যে তাকে এই চাঁদাবাজি সংক্রান্ত কোন্দলে তিনি নিহত হয়েছেন বা গুম হয়েছেন। তবু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে এটার জন্য বলবো যে যেহেতু রহস্যটা উদ্ঘাটন হয় নাই, দায়ী করলাম। ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির নেতারা বলেছেন যে এটা দলীয় অভ্যন্তরীণ কোন্দলের শিকার, এখানে আসলে সরকারের কোনো বিষয় ছিল না। আর 3টা গুম ছিল আপনার, একটা ছিল গোলাম আজমের ছেলে, একটা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, একটা ছিল মীর কাসেম আলীর ছেলে। 3জনই বাংলাদেশের 1971 সালের যুদ্ধাপরাধী। মীর কাসেম আলীর ছেলে, যাকে শেখ হাসিনা গুম করেছে, যেটাকে সারা পৃথিবীকে রাষ্ট্র করে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা হয়েছে, মীর কাসেম আলীর সেই ছেলে এখন বাংলাদেশের সংসদ সদস্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ছেলেও এখন বাংলাদেশের সংসদ সদস্য, যে গুম হয়ে গেছে বলে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে। আর গোলাম আজমের সেই ছেলে এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ, মৌলবাদী শক্তির সবচেয়ে বড় আদর্শিক নেতা। সে সংসদ সদস্য হয় নাই, কারণ সে এত বড় নেতা গোলাম আজমের ছেলে, যে মনে করে যে সংসদ সদস্য হওয়া তো তার কাছে কোনো বিষয় না, সে অনেক বড় জিনিস কমান্ড করে। এই হলো শেখ হাসিনা সরকারের গুমের আপনার কাহিনী। এই 5টা গুম, যার মধ্যে 3জন এখন সমাজে প্রতিষ্ঠিত, 2জন সংসদ সদস্য হিসাবে, এইটাকে দিয়ে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শক্তি সারা পৃথিবীকে নাচিয়ে ফেলেছিল। এগুলো আমরা এখন বাংলাদেশের মানুষের কাছে দেখিয়ে দিতে সক্ষম হলাম। যেই জিনিসটা দেখিয়ে দিতে সক্ষম এখনো হচ্ছি না, সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি সংক্রান্ত কোনো কাজই করেন নাই। বরঞ্চ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ভারতের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুযোগ সুবিধা আদায় করেছিলেন, এটাকে আপনি মৌলবাদীদের ভাষা যদি আপনি ট্রান্সলেট করেন, তাহলে বলতে পারবেন যে ভারতের কাছে বাংলাদেশ বিকৃত দূরে থাকুক, বরঞ্চ দেখা যাচ্ছে বাংলাদেশের কাছে ভারতের নেতারা তখন ভারতকে বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ যে জিনিসগুলোকে জঙ্গিরা দেশ বিক্রি হিসাবে বলতে চায়, আমরা যদি সেই ভাষাগুলো ব্যবহার করি। এই ভারত বিদ্বেষ এর দীর্ঘ ইতিহাস আছে বাংলাদেশে। ইতিহাসটা সংক্ষিপ্ত হলো এরকম যে আপনার বাংলাদেশের মৌলবাদীরা তারা এখনো পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার বিষয়টা ভুলতে পারেনি। তারা এর প্রতিশোধ চায়। 1971 সালে ভারত যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল, ভারতকেও তারা একইভাবে প্রতিশোধ নিতে চায় ভারতের উপর। এই প্রতিশোধ নিতে গিয়ে তারা মনে করে যে ভারত তাদের যেমন শত্রু, বাংলাদেশও তাদের তেমন শত্রু। আর তারা সহজ উপায় পেয়ে গিয়েছে ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা। এই ঘৃণা কতটা প্রবল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিদের মধ্যে, এটা যদি আপনি অনুধাবন না করতে পারেন, তাহলে বাংলাদেশে কূটনীতিবিদ হিসাবে আপনার চাকরির একটা অসম্পূর্ণতা কিন্তু থেকে যাবে। এই ঘৃণা প্রচার করেছে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সবাই, বাংলাদেশের সব দল মোটা দাগে কিন্তু এই ঘৃণা প্রচার করেছে, কখনো কম কখনো বেশি। এখন যারা শাসন করছে তাদেরও কিন্তু রাজনীতির মূল ভিত্তি ছিল, বা এখন তারা বলছে না, কারণ এখানে অনেক কাহিনী আছে যেগুলো আমি পরবর্তীতে হয়তো আপনাকে বলবো এই খোলা চিঠির মাধ্যমে পাবলিককে জানানোর জন্য। তারাও কিন্তু এই ভারত ঘৃণার ফসল বলতে পারেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য মৌলবাদী শক্তিগুলো তো আছেই। মোট কথা, আপনি একটি সর্বগ্রাসী ভারত ঘৃণার রাষ্ট্রে আপনি
কূটনৈতিক দায়িত্ব পালন করতে আসলেন। আর আমি বলবো যে আপনি এসে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত একজন প্রাজ্ঞ কূটনীতিবিদ হিসাবে, সেটাতে আপনি অনেকটা পানি ঢেলেছেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি জঙ্গিদের উপর এই পানি কাজ করবে, সেটা হবে না। এই ঘৃণা কারা ছড়িয়েছে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি নিশ্চয়ই একজন মানুষের নাম শুনেছেন ইতিমধ্যে অথবা শুনে থাকবেন। বাংলাদেশে যারা ভারতকে এবং হিন্দুদের ঘৃণা করে এদের যদি আপনি তালিকা করেন, সেই তালিকায় 1 নম্বর নামটা যাবে মাহমুদুর রহমানের, যেই ব্যক্তি এখন আমার দেশ নামক একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদক ঢাকা শহরে। এবং এই মাহমুদুর রহমান কোন পর্যায়ের জঙ্গি এইটাও আপনাকে একটু স্টাডি করতে হবে। আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যে জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান সম্পর্কে একটা ছোট গল্প আপনাকে বলি। 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন, তিনি আহমেদ তারেক করিম নামে এক ব্যক্তিকে ভারতে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করেন। আহমেদ তারেক করিম কোনো একটা স্বাধীনতা দিবস অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পুস্তিকা বের করেন। এই পুস্তিকায় তিনি তার যে বক্তব্যটা দিয়েছিলেন বা মুখবন্ধ দিয়েছিলেন, তার নিচে লিখেছিলেন জয় বাংলা জয় হিন্দ। এই কথাটাকে জয় বাংলা জয় হিন্দ পুঁজি করে, পুস্তিকার একটা কথাকে পুঁজি করে, মাহমুদুর রহমান তখন দৈনিক আমার দেশ, তার তখন আমার দেশ এই একই পত্রিকায় কলাম লিখে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের সব মানুষকে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী সকলকে তো বটেই, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেরও নিরীহ মানুষকে এই মাহমুদুর রহমান তার এই কলামের মাধ্যমে, এবং এই কলামটা নিয়ে আবার তখন যারা বাংলাদেশের আপনার স্বাধীনতা বিরোধী মৌলবাদী প্রপাগান্ডিস্ট আছে, তারা এটাকে নিয়ে প্রচুর আলোচনা করে এর মাধ্যমে যে প্রভাব সৃষ্টি হয়েছিল, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও কনভিন্সড হয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশকে যে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছেন এইটাই প্রমাণ। কারণ সে তো বাংলাদেশের রাষ্ট্রদূত, সে শুধু জয় বাংলা বলতে পারে। জয় বাংলাকেও তারা আবার মনে করে যে এটা হিন্দুদের স্লোগান। সে জয় বাংলা বলতে পারে, জয় হিন্দ কেন বলবে? মিস্টার ত্রিবেদী, সারা পৃথিবীতে সকল রাষ্ট্রদূত এই স্লোগানটাই কিন্তু ব্যবহার করে যেই দেশে তারা দায়িত্ব পালন করে। আমাদের আসলে ব্যক্তিগত উদাহরণে যে কোনো দেশে মনে করেন আমি একজন কূটনীতিবিদ, বর্তমানে আমি সাময়িকভাবে ছুটিতে আছি বলতে পারেন। যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার পুনরায় ক্ষমতায় আসবে, আমি আবার স্বপদে ফিরে যাব। আমি তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দেখেছি প্রতিটা রাষ্ট্রদূত তাদের স্বাধীনতা দিবসে যে বক্তব্যটা দেয় সেখানে ওইটাই বলে যে জাপানের রাষ্ট্রদূত মেক্সিকোতে বলে জয় জাপান জয় মেক্সিকো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে বলে জয় আমেরিকা জয় ইন্ডিয়া। এটা একটা কমন প্র্যাকটিস। আপনি যে সম্প্রীতির কথা বলেছেন দুই দেশের মধ্যে, সেই সম্প্রীতি সৃষ্টির একটা আপনার প্রকাশ জয় বাংলা জয় হিন্দ। চিন্তা করুন, এই জিনিসটাকে, এই তিলটাকে তাল করে মাহমুদুর রহমান নামক এই শীর্ষ জঙ্গি বিশাল হইচই ফেলে দিয়েছিল সেই 2010 বা 11 সালে। আমার এখনো সুস্পষ্টভাবে মনে আছে। বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি ঠিক এইভাবে মগজ ধোলাই করে করে এই নিরীহ জিনিসগুলোকে আপনার এমন ভাবে মানুষের মগজে প্রবেশ করিয়েছে ভারত সংক্রান্ত বিষয়গুলোতে। এতে বাংলাদেশের আজকে বেশিরভাগ মানুষ মনে করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। তারা ঠিক এই কথাটাই বলে। আপনার প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমানের একজন উপদেষ্টা আছে জাহিদুর রহমান। এই জাহিদুর রহমান 2024-এর জঙ্গি উত্থানের আগে প্রতিটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতো দিল্লি দাসী। চিন্তা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, প্রতিটা ভিডিওতে জাহেদ বলছে যে শেখ হাসিনা দিল্লি দাসী। জাহেদের বিরুদ্ধে কোনো কার্যক্রম কিন্তু শেখ হাসিনার সরকার গ্রহণ করেনি, তাকে তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে দিয়েছে। অথচ জঙ্গিরা বলে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার কোনো বাক স্বাধীনতা রাখে নাই।
সেই বক্তব্য অবশ্য একটু অবান্তর এখানে। এই যে জাহেদ, তোমাকেও কিন্তু এই ফাঁকে বলে রাখি, তোমাকে কিন্তু বাবা ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করব যে তুমি যে দিল্লি দাসী শেখ হাসিনাকে বলেছিলে প্রতিটা ভিডিওতে, কয়শবার বলেছিলে সেই হিসাবও আমরা করব। তারপর কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়েছিল। তোমাকে উত্তরটা দিতে হবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ দেখিয়ে দিতে হবে যে এই কাজের কারণে শেখ হাসিনা দিল্লি দাসী হয়েছিল। তুমি যদি উত্তর দিতে না পারো, ওই ফিলোসফিক্যাল উত্তর আমরা তখন কিন্তু গ্রহণ করব না, তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে জাহেদ, এটা মনে রেখো। ফিরে আসি আবার ত্রিবেদী সাহেবের কাছে। একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে মৌলবাদীদের হাতে এই যে আপনার এত বড় অপমানিত হয়েছিলেন দিনে দিনে, সেই তথ্যটা কি আপনাদের কাছে ছিল যে শেখ হাসিনাকে প্রতিদিন দিল্লি দাসী ইত্যাদিতে আরো অনেক খারাপ, মানে কোনোটাই শোভন নয়, কিন্তু এর চেয়ে অনেক অশোভন কথা আছে আর কি। আপনারা, আমার মনে হয় না দিল্লিতে বা ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে আপনারা সচেতন বা এটা জানতেন বা এটা নিয়ে চিন্তা করেছেন, আমার মনে হয় না। যদি আপনারা এটা নিয়ে সচেতনতা আপনাদের মধ্যে তৈরি হতো, তাহলে কিন্তু শেখ হাসিনা সরকারের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিও বদলাতো, অর্থাৎ আপনারা ওই কষ্টটা ওনার বুঝতে পারতেন যে বাংলাদেশে কোন বৈরী পরিবেশে শেখ হাসিনাকে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করতে হচ্ছিল। আপনারা যদি এটা বুঝতেন, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হতো আপনাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, আজকে যে আপনি যে জিনিসটা বললেন, ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি, 160 কোটি মানুষের কল্যাণে কাজ করবেন, ঠিক এই কথাটা যদি আপনি আওয়ামী লীগ সরকারের আমলে এসে বলতেন, অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের হাই কমিশনার হতেন, প্রথমত মাহমুদুর রহমানের, শুধু একক মাহমুদুর রহমানের ক্ষমতা, যেই ক্ষমতা আছে জঙ্গিদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, মাহমুদুর রহমান কিন্তু বাংলাদেশের রায়ট সৃষ্টি করত। মাহমুদুর রহমান শুধু বাংলাদেশের শীর্ষ জঙ্গি না। আমি আজকে মাহমুদুর রহমানের কথা কেন বলছি, কারণ বাংলাদেশে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা সৃষ্টির ক্ষেত্রে যে শত শত ইন্টেলেকচুয়াল ক্যাপেবল মানুষের অবদান আছে, তার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি এবং বড় কন্ট্রিবিউটর হলো এই মাহমুদুর রহমান। এবং সে বড় একজন মিথ্যাবাদী গুজব রটনাকারীও। একবার সে কাবা শরীফের একটা ছবি দেখিয়ে সেটাকে ফটোশপ করে এই তার আমার দেশ পত্রিকায় ছাপিয়েছিল, বলেছিল যে তখন বাংলাদেশে মাওলানা সাইদির, যুদ্ধাপরাধী সাইদির বিচার হচ্ছিল যুদ্ধাপরাধী হিসাবে। তখন সে ওই খবর ছাপিয়ে সারা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছিল যে কাবা শরীফ তথা পুরো সৌদি আরব সাইদির পক্ষে মানববন্ধন করছে। এমন গুজব রটনাকারী কিন্তু এই মাহমুদুর রহমান। তার সক্ষমতা ছিল আপনার এই বক্তব্যকে টুইস্ট করে বাংলাদেশের রায়ট সৃষ্টি করে ফেলা, যে আপনি এই যে 160 কোটি বললেন, বাংলাদেশের 20 কোটি, ভারতের 140 কোটি, 160 কোটি বলার মানে হলো এটা সুস্পষ্টভাবে আপনি ঢাকায় এসে বলে দিলেন আপনি বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করে ফেলেছেন। মাহমুদুর রহমান, আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যারা মাহমুদুর রহমানকে চেনে তারা সবাই নিশ্চিত, আজকে যদি শেখ হাসিনা সরকারের আমলে আপনি ত্রিবেদী সাহেব এই কথাটা বলতেন, মাহমুদুর রহমান শুধু এই কথাটাকে টুইস্ট করে কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলমান রায়ট কিংবা মৌলবাদীদের রায়ট তৈরি করে ফেলতে পারত। এত সক্ষমতা, এত প্রভাব সে রাখে। এটা আরো করতে পারতো, কারণ হলো আপনার ব্যাকগ্রাউন্ড মিস্টার ত্রিবেদী। আপনি কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যত হাই কমিশনার এসেছে তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে বড় পদের অধিকারী, এবং আপনার ক্যারিয়ার কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে রিচ। আমি যতদূর দেখলাম যে বোধহয় একমাত্র বাংলাদেশে ভারতের প্রথম হাই কমিশনার, তিনি একজন ICS অফিসার ছিলেন। আপনি এবং তার মধ্যে যতজন এসেছেন সবাই কিন্তু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক সার্ভিসের অফিসার ছিলেন বাকিরা, এবং অনেকে অনেক সিনিয়র পজিশনে এবং পরবর্তীতে ভারতের ফরেন সেক্রেটারি হয়েছিলেন। কিন্তু আপনি কিন্তু তাদের থেকে অনেক আলাদা। আপনি রাজনীতিবিদ হিসাবে আপনার বিশাল অভিজ্ঞতা, আপনি কংগ্রেস করেছেন, আপনি তৃণমূল কংগ্রেস করেছেন, আপনি বিজেপি করেছেন, আপনি ভারতের বিভিন্ন প্রতিমন্ত্রী ছিলেন, আপনি সেই দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আপনি ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন, যেটা আপনাদের লোকসভা, তার সদস্য ছিলেন। আপনার শিক্ষা দীক্ষা সব মিলে আপনি যে একটা উঁচু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, এটাকে এই মাহমুদুর রহমানের শক্তি ছিল এই কথা বললে বাংলাদেশে আগুন লাগিয়ে দেয়া যে ভারত এবার ভাইসরয় পাঠিয়েছে বাংলাদেশে। কারণ আগে তো কেউ এত উঁচু পর্যায় থেকে কেউ বাংলাদেশে হাই কমিশনার হতে আসেনি। শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু আজকে কিন্তু আগুন লেগে যেত। আপনি যেই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছেন
এবং এসে যেই কথা বলেছেন, এই দুটো কথা যদি আপনি আওয়ামী লীগ সরকারের সময় এসে বলতেন ঢাকা শহরে বা বাংলাদেশের মাটিতে পা দিয়ে, এতক্ষণে কিন্তু রায়ট হয়ে যেত। কিন্তু আপনি, আপনার সৌভাগ্য যে আপনি এসেছেন বিএনপি সরকারের আমলে। বিএনপি এবং বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেহেতু তারা একটা কোয়ালিশন, এখন তারা এই ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য করতে পারছে না। কিন্তু পারছে না বলে আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি আসার ফলে বাংলাদেশে যেই আপনার টক্সিক ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা সৃষ্টি করেছে বাংলাদেশের 2024-এর জঙ্গি কোয়ালিশন বছরের পর বছর, শুধুমাত্র 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, সেটার ব্যাপকতা কিন্তু আপনি আপনার যেই উদার অত্যন্ত সুসভ্য কূটনৈতিক বক্তব্য আপনি বাংলাদেশে এসে রাখলেন, সেটা এক বিন্দু কমিয়েছে, সেটা ভাববেন না। আমি আপনাকে আরো কিছু খোলা চিঠি প্রকাশ করব আপনার বরাবর। আজকে আপনি এসেছেন, আপনাকে স্বাগতম। আপনি আমাদের অতিথি, নিশ্চয়ই এখন আপনার অনেক ব্যস্ততা, কাজে আমার এই খোলা চিঠিটা এখানে শেষ করে দিলাম। আরো কিছু খোলা চিঠি আপনার বরাবর প্রেরণ করব, কারণ আপনি যেই 160 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলেছেন, আমি সেটাতে বিশ্বাসী। তার জন্য ভারত বাংলাদেশের কি ধরনের সহযোগিতা দরকার এবং কোন কোন কাঁটাটা উৎপাটন করা দরকার, কি কি করলে এই সাফল্য আসতে পারে, আমি বাংলাদেশি হিসাবে এটাও বলে রাখছি যে এই সাফল্য আমাদের আপনাদের দেশের চেয়ে অনেক বেশি জরুরি। পাশাপাশি আমি আপনাদের তরফ থেকে কি কি ধরনের ভুল পদক্ষেপ আছে, কোন কোন জায়গায় আপনাদের আরো চিন্তা ভাবনা বাড়ানোর দরকার আছে, সেইগুলো মাঝে মধ্যে কিন্তু তুলে ধরবো। ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা ভাবছি না, এই যে ধরেন হেডলাইনটা অনেকে অনেক করে বলছে আলাদা ভাবছেন। কেউ বলছে দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি না, মানে ওনার মনে হচ্ছে না উনি বাংলাদেশি না, ওনার নিজেকে বাংলাদেশি মনে হচ্ছে। সো উনি আর ভারতীয় না, উনি বাংলাদেশি মনে হচ্ছেন, হেঁটে চলে আসছেন, মানে একই রাস্তা। সবসময় আমি বলি একই আকাশ একই বাতাস, মানে একই আকাশ একই ছাদের তলায় আমরা আছি। সো এটার ডাবল মিনিং আছে। তিনি বাংলাদেশ ভারতের মানুষকে আলাদা ভাবছেন না, কিন্তু ম্যাপ অনুযায়ী, সীমান্ত অনুযায়ী, সীমানা অনুযায়ী আর রাষ্ট্র হিসাবে, জাতিসংঘের মেম্বারশিপ হিসাবে, সব কিছু হিসাবে দুনিয়ার সব জায়গায় বলছে বাংলাদেশ ও ভারত দুটি আলাদা। হ্যাঁ, কিন্তু উনি মানুষকে আলাদা করছেন না, ঠিক আছে, উনি মানুষকে আলাদা করছেন না, কিন্তু বাংলাদেশ এবং ভারত কিন্তু টোটালি আলাদা একটা এন্টিটি। একই বাতাস একই আকাশ উনি বলছেন, অবশ্যই একই আকাশ একই বাতাস, কিন্তু এই একই আকাশ একই বাতাস নিচে দিয়ে মানে কি বলে স্থল রেখা আছে যে এটা আলাদা, ঠিক আছে। আমি কেন বলছি তারপরে আমি বুঝে বলবো। তিনি আপনি বলছেন ভিসার সাথে, তিনি যেটা বলছেন যে ভিসা সম্পর্কিত যে ভিসাটা কবে নাগাদ শুরু হবে, তখন তিনি কি বলেছেন, তিনি কিন্তু সরাসরি উত্তর দেন নাই। কিন্তু পর্যটন ভিসা আবার কবে চালু হবে, সাংবাদিক জিজ্ঞেস করছেন পর্যটন ভিসা, উনি অবশ্য বাংলাদেশ ভারতের মধ্যে স্বাভাবিক সম্পর্কের ব্যাপারটা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করছেন শুধুমাত্র ভিসা ইস্যুতে, তাও আবার পর্যটন ভিসা, সব ভিসা না, ঠিক আছে, পর্যটন ভিসা। কিন্তু দীনেশ ত্রিবেদীর উত্তরটা খুবই খুবই ডিপ্লোম্যাটিক, খুবই রাজনৈতিক, খুবই চমৎকার ভাবে উনি মানে ভিসা সংক্রান্ত প্রশ্নের উত্তরে উনি অনেক বড় কথা বলে ফেলছেন। যে আমি একটা কথাই বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর আমি 20 কোটি অ্যাড করলে তাহলে 160 কোটি, 60, তাহলে যা হবে একসঙ্গে হবে, আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছেই না। আপনি বলেন কত বড় রাজনৈতিক এবং কূটনৈতিক ভাষা। সেটা হলো এখন কিন্তু 140 কোটি ভারতের, 20 কোটি বাংলাদেশের, উনি বাড়ায় বলছেন আমাদের 18 কোটি মানুষ, যাই হোক উনি গাড়ি দিয়েছেন 160 কোটি, তাহলে 160 কোটি কি আমরা ভারতের একসঙ্গে হবে বলছেন। আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে হয় না, কিন্তু আলাদাভাবে উনি ভারত বাংলাদেশকে আলাদাভাবে ভাবছেনই না, উনি 140 কোটি প্লাস 60 কোটিকে একই দেশের মানুষ মনে হচ্ছে। আর এটা মিনিং ডিফারেন্ট। জিনিস ত্রিবেদীকে আমাদেরকে থ্রেট করলেন নাকি তার চেষ্টা দেখালেন? আমি চেষ্টা হিসেবে দেখতে চাই যে উনি সব দুই দেশের মানুষকে একভাবে দেখছেন, একই বাংলায় দেখছেন, কিন্তু নিন্দুকরা ব্যাখ্যা করতে পারে অন্যভাবে। বা আপনি যদি ওই যে আপনার বাঁকা চোখ অনুষ্ঠান, বাঁকা চোখের মতো যদি আপনি দেখেন, তাহলে আপনি ভাবতেই পারেন যে দীনেশ ত্রিবেদী কিন্তু আমাদের 20 কোটিকে ভারতীয় নাগরিক বলছে। এটা যদি আপনি বলেন, এই ব্যাখ্যা তো জামাত ইসলাম করবে,
এই ব্যাখ্যা এনসিপি করবে। সো আগে আগে আমি বলতাম জিনিসগুলো আসবে এইভাবে, কিন্তু এই ব্যাখ্যা বিএনপির একটা অংশ করবে। দিনেশ টিভিকে এখন থেকে শত্রু হিসাবে দেখবে। তিনি যেভাবে নিজেকে বলছেন, আমার মনেই হচ্ছে না যে আমি বাংলাদেশি না, কিন্তু তিনি কিন্তু তার কথার মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো দিয়ে তাকে কিন্তু বানানো হবে তিনি ভারতীয়, তিনি বাংলাদেশি না। তার কথাগুলোর মধ্যে যে আমাদের 160 কোটি একসাথে বলছে, এই সঙ্গে সঙ্গে দেখবেন জেনারেলাইজেশন হবে, ব্যাখ্যা হবে যে আমাদের 160 কোটি, আমরা কি ভারতীয়, সে কি কি উনি কি বলতে চাইছেন, এগুলো মাথায় আসবে। এটা কিন্তু যে কোনো এটা মানে এই না যে জামাতের মাথায় আসবে আর মানে খারাপ জিনিস বা অমুক জিনিস সেও না, কিন্তু এটা কিন্তু জেনারেল মাথার মধ্যে, এটা আমার মাথায় তো আসছে যে উনি যেটা বলছেন এই ব্যাখ্যাতে এরকমও করতে পারে বিরুদ্ধ পক্ষরা, যারা ওনাকে দেখতে পারবে না, যারা ওনার প্রতিটা পদ হাঁটা চলা সবকিছুর মধ্যে দোষ খুঁজবে, তারা কিন্তু এটা বলবে। যেমন ধরুন উনি বলছেন কোট, দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না আমি বাংলাদেশি না। উনি তো বাংলাদেশি না, এটাই তো রাইট। ওনার মনে হচ্ছে না, কিন্তু উনি তো বাংলাদেশি না। সবসময় আমি বলি একই আকাশ একই বাতাস, কিন্তু নিচে কিন্তু একটা বাউন্ডারি লাইন আছে, ঠিক আছে? আকাশ এক হইতে পারে, বাতাস এক হইতে পারে, বাউন্ডারি লাইন এক আছে। তো তিনি কিন্তু কমপ্লিট করেন ওনার সেন্টেন্স গুলো, এবং খুবই টেকনিক্যালি, খুবই রাজনৈতিক এবং কূটনৈতিক ভাষায় কথা বলছেন। আপনি যেদিকে মিনিং করতে চান সেদিকে বলছেন। শত্রু এক ধরনের মিনিং করবে, বন্ধুরা এক ধরনের মিনিং করবে। কেউ এটাকে থ্রেট হিসাবে দেখবেন, কেউ হিসাবে ভালোবাসা হিসাবে দেখবেন। দুটাই কিন্তু মানে আমি এত চমৎকার রাজনৈতিক ভাষা, কূটনৈতিক ভাষা আমি এর আগে কোনো কূটনীতিবিদের মুখ থেকে বা কোনো ইয়ের মুখ থেকে আমি শুনি নাই, আগে এই প্রথম শুনলাম। তো ওনার আরো কতগুলি কথা যদি আপনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশিদের যে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে, মানে বলতেছে সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করেছেন, ভারত অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে মানুষজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। যদিও এই প্রশ্নটাই একদম পার্শিয়াল একটা প্রশ্ন, মানে পার্শিয়াল মানে পক্ষপাত দুষ্ট একটা প্রশ্ন। কারণ আপনি প্রত্যেকে জানি যাদেরকে আনা হচ্ছে এরা অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে না, এরা অবৈধ অভিবাসী বটে। সেটা বাংলাদেশের কিনা সেটা যাচাই করার জন্য আইনি কাজ কারবার আছে, কিন্তু এরা সবাই বলছে আমরা বাংলাদেশ, আমার বাড়ি রংপুরে। আজকে একটা ভিডিও দেখলাম, সে বলছে আমি রংপুরের। হ্যাঁ, একজন বৃদ্ধ হিসাবে বসে আছে, তাকে যা জিজ্ঞেস করতে পারে, সে বলছে আমি রংপুরের। তো এটা দেখলাম। তো সেখানে আপনি তাকে জানি এই প্রশ্নটা করা হয়, যদিও পক্ষপাত দুষ্ট প্রশ্ন, এই প্রশ্নটা এইভাবে না বলতে পারতো, আমি হলে প্রশ্নটা এইভাবে করতে, যেটা পক্ষপাত দুষ্ট হতো না। সেটা হলো যে ভারত যে মানুষজনকে সীমান্ত দিয়ে পুশব্যাক করতেছে, এটা কতটা আপনি বৈধ দৃষ্টিতে দেখেন, এটা প্রশ্নটা হতে পারতো। বাট যেভাবে হোক, উনি যে সাংবাদিক করেছেন তার ব্যাপার, তিনি কিভাবে করবেন এটা তার ইস্যু, কিন্তু আমি হইলে তাকে এইভাবে করতাম। তো উত্তরে তিনি কিন্তু দেখেন আবারও কিন্তু তিনি ওই ব্রডার ইয়াতে চলে গেছেন, রাজনৈতিক ভাষায় চলে গেছেন, কূটনৈতিক ভাষায় চলে গেছেন। উনি কিন্তু, আমি ধারণা করেছিলাম শুধু রাজনৈতিক ভাষায় কথা বলেন, কিন্তু উনি স্ট্রং ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। যেমন ধরেন কোট, ডেমোক্রেসিতে অনেক ইস্যুস থাকে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদের স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। প্রথমে কিন্তু বলছেন একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, পরে বলছেন ইকোনমিক। তুমি বুঝতে পারছেন যে এইটা বলার পর আরেকটু অ্যাড করতে হবে, এই জন্য ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার বলছেন। কিন্তু উনি কিন্তু বলছেন দুই ডেমোক্রেসি মিলে গেলে একটি ওয়ার্ল্ড পাওয়ার হয়। অ্যাড করে দেখেন, আপনি এটাকে ভাবতে পারেন দিস ইজ এ থ্রেট, আবার অ্যাট দ্য সেম টাইম বলতে পারেন না, ইনি গুড জেস্টারে উনি দুই দেশের হার্ট টু হার্ট মিলানোর জন্য, হৃদয় মিলানোর আহ্বান জানাচ্ছেন। কিন্তু বলেছেন কিন্তু উনি জাস্ট খুবই ডিপ্লোম্যাটিক ইয়াতে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। মিলে মানে কি, মনের মিল নাকি দুই দেশের মিল, কোন দিকে মিল? আপনি দুই দিকে ব্যাখ্যা করতে পারবেন। মনের মিলের কথা উনি বলছেন, হ্যাঁ হইতে পারে, কারণ উনি আকাশ বাতাসের কথা বলছেন, উনি কিন্তু স্থলভাগের কথা বলছেন, আসলে উনি মনের মিলের কথা বলছেন। কিন্তু উনি বুঝছেন, উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে রাজনীতিবিদ, তো উনি বলছেন যে এখানে আমাকে আরেকটু অ্যাড করতে হবে, তা নাহলে আমার এটা নিয়ে নাড়াচাড়া হবে। জামাত, এনসিপি মিলা এটা নিয়ে, বা বিএনপির একটা অংশ মিলে যারা মানে ভারত বিদ্বেষী, অ্যান্টি ভারত কথা না, অ্যান্টি ভারত অনেকেই, কিন্তু ভারত বিদ্বেষী যেটা,
ভারত বিরোধী এক জিনিস, বিপুল ভারত বিদ্বেষী এক জিনিস। আপনি ভারতের বিরোধিতা করতেই পারেন, সেটা বিভিন্ন জায়গাতে আপনি ভোটাভুটি করেন না, এই যে জাতিসংঘে ভোটাভুটি করে ভারতের বিরোধিতা করতে পারেন, কিন্তু ভারত বিদ্বেষ ছড়াতে পারেন না। আমাদের দেশে যেটা আছে হলো ভারত বিদ্বেষ। ভারত বিরোধী হইতে কোনো অসুবিধা নেই, বাংলাদেশ বিরোধী হইতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশ বিদ্বেষী হওয়াটা হলো সমস্যা। যেমন ধর কালকে আমি বলতেছিলাম যে আপনি একটা লাউ চুরিকে না বাংলাদেশ বিদ্বেষের মধ্যে ঢুকাই ফেলছেন, আমি আপনাকে অ্যাকিউজ করতেছি, আমি অন্য কাউকে করছি না। সো ওইটা করা যায় না। একটা হলো বাংলাদেশ বিরোধী, একটা হলো বাংলাদেশ বিদ্বেষী। তো বিদ্বেষ এবং বিরোধের মধ্যে পার্থক্য আছে, সেই শব্দগত পার্থক্য না, মনের ভেতরের ফিলিংসের পার্থক্য, প্রকাশের পার্থক্য এবং ভাবনার পার্থক্য, বিলিভের পার্থক্য। যে ওনার এই কথাগুলোর মধ্যে যে উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে আমি একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায় বললে এটার সাথে, বা এমন হতে পারে উনি টেকনিক্যালি উনি ডিসিশন নিয়েই এইভাবে বলছেন। এখন কোনটা বলেছেন, দীনেশ ত্রিবেদীর একমাত্র মাইন্ড যিনি রিড করতে পারবেন তিনি বলতে পারেন। তিনি জানো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। প্রশ্ন করা হয়েছিল তাকে এই পুশব্যাক নিয়ে, আর উনি উত্তর দিচ্ছেন হলো একেবারে টোটাল দুই ডেমোক্রেসির এক হয়ে যাওয়া নিয়ে, দুই ডেমোক্রেসিকে ওয়ার্ল্ড পাওয়ার বানানো নিয়ে, এবং পুরো একটা এলাকায় ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার বানানো নিয়ে। খেয়াল করে দেখেন। এবং এটা কিন্তু আরেকটা উত্তর হতে পারে, যেটা হলো ইউনুস আলী মাতব্বর যেটা বলছিল যে আমরা সমুদ্রের অধীশ্বর, সো ভারতের সেভেন সিস্টার আমাদের উপর নির্ভরশীল, নেপাল নির্ভরশীল, আমরাও ইকোনমিক পাওয়ার হবো। সেটারও পাল্টা কিন্তু একটা হতে পারে। আপনি জাস্ট বিশ্লেষণ করতে গিয়ে আমি কিন্তু কথাগুলো মাথায় আসতেছে যে ওইটারও পাল্টা, যে ইউনুস যে আইডিয়াটা ফ্লোট করেছিল, সেই আইডিয়ার বিকল্প হিসেবে উনি আরেকটা ফ্লোট করলেন যে পুরো বাংলাদেশ এবং ভারত মিলে কিন্তু একটা ওয়ার্ল্ড ইকোনমি হতে পারে, একটা ইকোনমিক পাওয়ার হাউস হতে পারে। উনি কিন্তু ইউনুসের আইডিয়াটাকে উনি সরাসরি কিক ব্যাক করলেন। এটা বলতে পারেন যে এরকম না যে একটা জায়গায় এসে দাঁড়াইছিল, আইসা কিক করে বাইক করে দিল, যে এই ধরনের ইউনুসের যে ধারণা যে আমরা সমুদ্র অধীশ্বর এই জায়গা থেকে বাইক করা, কারণ তারা তাৎক্ষণিকভাবে কিন্তু বলেছিল যে সমুদ্র একা বাংলাদেশের না, মানে বঙ্গোপসাগর এটা বাংলাদেশের না, বঙ্গোপসাগর কিন্তু ভারতেরও আছে, অবশ্যই আছে। সো ইউনুসের আইডিয়াটাকে উনি মানে আমার ধারণা একেবারে উড়িয়ে দিলেন, অথবা উনি অন্য আপনি ব্যাখ্যা করে দুইভাবে ব্যাখ্যা করে দেখতে পারেন। এখন আসছেন উনি এরপরে আবার বলছেন কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এই জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করবো, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। এখন ওই প্রশ্নকর্তার উত্তরের দিকে তিনি বলছেন যে হ্যাঁ মেলামেশাটা দরকার, ওনার যে দায়িত্ব আছে উনি এটা পালন করবেন, কিন্তু সাপোর্ট চেয়েছেন। কি সাপোর্ট চেয়েছেন সেটা আমি জানি না। তো এখন যদি আরো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশের পাশে ভারত একটা বিশ্বের বৃহৎ শক্তি, এইটা বলে প্রশ্ন করতে গিয়েছিল, তখন বৃহৎ শক্তি হিসেবে বর্ণনা করার সঙ্গে সঙ্গে উনি উত্তর দিচ্ছেন কোট নো, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। ওই আসেন দেখেন, ওই যে আবার ওই দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার। খেয়াল করে দেখেন আপনি জিনিস দেখেন, আপনার দুজনে মিলে শক্তি। নো আমাদের দুজনে মিলে শক্তি, মানে দুই দেশ মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ওই যে দেখেন ওই একই। সো উনি তাৎক্ষণিক বলে একটা উত্তর দেন নাই, দিস ইজ হিজ আইডিয়া। তিনি একটা আইডিয়া ফ্লোট করছেন, কি আইডিয়াটা ফ্লোট করছেন সেটা বাংলাদেশ সরকারের সাথে যখন আলোচনা হবে, আমি শিওর যে এই ইন্টারভিউটা এই বক্তব্যগুলো পড়ার পর বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসতে হবে যে আসলে দ্বিবেদী বা ভারত সরকার আমাদের কাছে কি মেসেজ পাঠালো। এটা কিন্তু দ্বিবেদীর মেসেজ না, একা দ্বিবেদীর, এটা পুরো ভারতের মেসেজ, মানে নরেন্দ্র মোদীর মেসেজ। সো নরেন্দ্র মোদী আমাদের কাছে কি মেসেজ পাঠালো, এটা কিন্তু আমাদের পুরো সরকারকে এখন এর প্রতিটা শব্দকে কিন্তু এই কূটনৈতিক এবং রাজনৈতিক ভাষাটা ব্যাখ্যা করে এর অন্তর্নিহিত অর্থটা বের করে তারপর কিন্তু আমাদের স্টেপ নিতে হবে যে হোয়াট শুড উই ডু, আমাদের উত্তর কেমন হবে। কারণ উনি বলছেন বৃহৎ শক্তি হিসাবে বর্ণনা করছে যখন ভারতকে, তখন বলছে নো আমাদের দুজনে মিলে শক্তি, একটি শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর এই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। তিনি কিন্তু বড় অ্যাসপেক্টে আমি নিশ্চিত যে এইটাকে যেমন বাংলাদেশের কিছু মানুষ যারা ভারত বিদ্বেষী তারা কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখবে, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করবে, তেমনি ভারতেরও কিছু বাংলাদেশ বিদ্বেষী মানুষ একই রকম কিন্তু বিদেশ এর ভিতরে বলবে হ্যাঁ বাংলাদেশকে শক্তি মনে করে আমাদের হাই কমিশনার, বাংলাদেশ কিসের শক্তি, বাংলাদেশ যেমন ধরেন
ছোট জগন্নাথ বাংলাদেশ বলে দিল্লি দখল করবে, তেমনি দিল্লির লোকরাও তো মনে করে যে বাংলাদেশ চাইলে আমরা 10 মিনিটে দখল করে ফেলতে পারি, বলে না? বলে তো এরকম বক্তব্য তো আসছে না যে আমাদের ঢাকার আকাশ সীমা ভারত ইচ্ছা করলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে নিয়ে নিতে পারে, কথা তো আসে নাই। সো বাংলাদেশ বিদ্বেষের কিন্তু আছে, সো বাংলাদেশ বিদ্বেষের কিন্তু ওই হিসাবে ব্যাখ্যা করবে যে দিনেশকে আমরা পাঠালাম ওই দেশে একটু ইয়ে করার জন্য, আর সে ওখানে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিল বাংলাদেশ একটা শক্তি। কিসের শক্তি? বাংলাদেশ একটা দেশ, তেলাপোকা একটা পাখি, ঠিক এইভাবে কথা বলবে। আবার বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী তারা বলবে হ্যাঁ দিনেশ কত বড় ইয়ে, আমাদেরকে তাদের সাথে মিলেমিশার জন্য এরকম করে আমাদেরকে এক করে ফেলানোর জন্য এই চক্রান্ত শুরু করে। সিরিয়াসলি আই টেল ইউ দিস উইল বি দি এক্সপেরিয়েন্স। একদম দুই দেশে কিন্তু এই রকম, ভারত বিদ্বেষীরা একরকম করবে, বাংলাদেশ বিদ্বেষীরা একরকম করবে। তারপরে দেখেন আরো সে একই আইডিয়া, মানে মানে একটা শক্তির বা একটা পাওয়ার বা 160 মিলিয়ন লোক একটা শক্তি বা এটা বৃহৎ শক্তি, এই যে আইডিয়াটা উনি শেষ কথাটা উনি কি বলছেন, কোট, আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম হলে কত ভালো হবে প্রশ্ন করছেন। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এখানেও কিন্তু উনি রাজনৈতিক ভাষা ব্যবহার করছেন, কূটনৈতিক ভাষা ব্যবহার করেছেন। এটা কিন্তু সরাসরি একটা ধাক্কার মতো আসবে আপনার যারা ভারত বিদ্বেষী তাদের। হ্যাঁ আমাদের বাংলাদেশ টিম থাকবে না, কি বলে এই লোক, আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম, আর বলবে না এই কথাটা। সঙ্গে সঙ্গে কিন্তু এরা কিন্তু আজকে কিন্তু ভেতরে তেলে বেগুনে জ্বলতেছে। এখনো যে ফেসবুক সয়লাভ হয় নাই কেন আমি জানি না, কিন্তু তেলে বেগুনে জ্বলতেছে যে আমাদের টিম বাদ দিয়ে একটা নতুন টিম হয়ে যাবে। তারা একদম ভারত বিদ্বেষীরা একটা জাস্ট ঘোড়া চিন্তা নিয়ে এইভাবে আগাবে। আবার অ্যাট দি সেম টাইম ভারতে যারা বাংলাদেশ বিদ্বেষী বলে, ওই বাংলাদেশে একটা টিম তারা একটা পাখি, ওই টিমের সাথে আমাদের টিমের তুলনা করে, এটা কথা আমরা কাকে পাঠালাম, এরকম একটা কোথায় বিরাট কোহলি আর কোথায় হ্যাঁ বিরাট কোহলি, কোথায় সাকিব আল হাসান, এই নিয়ে শুরু হয়ে যাবে দুই দেশের মধ্যে। সো দিনেশ কিন্তু আপনি বলতে পারেন দিনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বলতে পারেন রাজনৈতিক তোপ দাগিয়েছেন, কূটনৈতিক দুটো তোপ দাগিয়েছেন, একটা রাজনৈতিক তোপ দাগিয়েছেন আর কূটনৈতিক তোপ দাগিয়েছেন। দুইটাই হলো ভারত বিদ্বেষীদের বিরুদ্ধে এবং বাংলাদেশ বিদ্বেষীদের বিরুদ্ধে। তিনি বাংলাদেশ ও ভারতে যারা এই যে সারাক্ষণ খুনসুটিটা ঝগড়া লাগায় রাখার জন্য যারা চেষ্টা চালায় যায়, সেই শক্তিটার বিরুদ্ধে বলছেন। আমার হলো এন্ডিং, আমার কাছে কিন্তু পুরোটা মনে হয়েছে দিনেশ ত্রিবেদীর এই বক্তব্যের মধ্যে যেটা আছে সেটা বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষ শেষ হোক, ভারত থেকে বাংলাদেশ বিদ্বেষ শেষ হোক। থ্যাংক ইউ। প্রতিবেশী দুই রাষ্ট্র যেভাবে বন্ধুভাবাপন্ন ছিল, দুই রাষ্ট্রের মানুষ যেভাবে এক অন্যকে খুব ভীষণ ভালোবাসতেন, সেই রকম একটা পরিবেশ তৈরি হোক, এটাই আমার কাছে মনে হয়েছে দীনেশ ত্রিবেদীর বক্তব্য শুনে বা পড়ে। এবং উনি একজন শিল্পী, সেতার বাদক, একজন পাইলট, যেহেতু তিনি এক আকাশ দেখেন, পাইলটরা তো সবসময় সব আকাশে এক আকাশই মনে করেন। এই সব মিলিয়ে ওনার এই বক্তব্য আশার সঞ্চার যেমন করছে, তেমনি আপনি যেটা বলছেন যারা বিদ্বেষী তাদের মধ্যে এটা আবার না, এটা আশার সঞ্চার, যারা আশাবাদী তাদের তো আশার সঞ্চার করেছে ভাই। আমি তো সবার মধ্যে বলছি বিদ্বেষ, যাদের মধ্যে বিদ্বেষ আছে, সে দুই দেশেরই বিদ্বেষের যারা বিদ্বেষী তারা কিন্তু এইটাকে কঠোর সমালোচনা করে। কারণ আপনি দেখবেন যে কি হবে, কিছু লোক বলবে যে দিনেশ ত্রিবেদী বাংলাদেশ দখল করতে আসছে, হ্যাঁ, আবার ভারতের কিছু লোক বলবে হ্যাঁ দিনেশ ত্রিবেদী আমাদের পুরো বাংলাদেশকে এরকম স্বীকার করতেছে একটা সত্যি, বাংলাদেশ একটা পাখি, তেলাপোকা একটা পাখি, বাংলাদেশ একটা দেশ, তারা এইভাবে দেখবে। সো ইট ইজ তার একটা গেম আছে, তিনি একটা গেম প্ল্যান নিয়ে আসছেন, এটা নিশ্চিত থাকেন যে গেম প্ল্যানটাতে আমার ধারণা উনি চেষ্টা করবেন দুই দেশের সম্পর্কটাকে ভালো করার জন্য। তবে অ্যাট দ্য সেম টাইম যদি আপনি এটা কূটনৈতিক ভাষাগুলোকে যদি এক্সপ্লেইন করেন, আবার রাজনৈতিক ভাষা এক্সপ্লেইন করেন, তাহলে এর মধ্যে কিন্তু আমার এবং আপনার মধ্যেও কিন্তু পরিবর্তনের আশা সে করতেছে। সেটা যদি না হয় তাহলে কিন্তু এই ভাষাগুলো কিন্তু মানে একেবারে বলতে পারেন এটা মধুর ভাষা না, মধুর বান না, এটা আসলেই বিষওয়ালা বান হতে পারে, এটার মধ্যে মধুওয়ালা বান না। কিন্তু আপনি যদি বিহেভ না করতে, আপনি যদি বুঝতে না পারেন, এবং এই যে বিদ্বেষীরা যদি বুঝতে না পারে, এই বিদ্বেষীরা যদি বিদ্বেষ ছড়াইতে থাকে, তাহলে কিন্তু এটা মধুর বান না হয়ে কিন্তু বিষের বান হতে পারে।
একেবারে অনেকে অনেক কমেন্ট করছে, অনেক পজিটিভ সব কমেন্ট আজকে, খুবই চমৎকার। তবে দু একজন লিখছেন ইতিমধ্যে সাইফুল ভাই বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল এবং কিছু টিভি চ্যানেলের টক শো তো ইতিমধ্যে আপনি যে বিশ্লেষণটা করলেন এতক্ষণ, যে দুই দিকে দেখা যায়, বিদেশিরা কিভাবে দেখবে আর আশাবাদীরা কিভাবে দেখবে, ওইটা উনি বলছেন যে বিদেশিরা তো তাৎক্ষণিকভাবে বিদ্বেষ ছড়াতে থাকবে, এটাই স্বাভাবিক। এবং বিদেশ ছড়ানো শুরু করে দিচ্ছে। এইটাকে দুই দেশের সরকার কিভাবে প্রশমিত করতে পারে বুঝানো নো এই এই আচ্ছা, ধরেন আমি এই বিপুল এই কথাটা তো সে ধরেন আপনি যখন আমি যখন ধরেন বাংলাদেশের মানুষ, আমি যখন কোনো ভারতীয় মুখে যখন শুনবো, আমি মানুষ হিসেবে বলছি, কোনো ভারতীয় মানুষ যখন বলবে যে বাংলাদেশ আমরা 1.5 মিনিটে বা আধা ঘন্টা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার ইমিডিয়েটলি আমার ভিতরে রিয়াকশন। অ্যাট দ্য সেম টাইম বাঙালিরা যখন ওই বাংলাদেশিরা যখন বলে আমরা দিল্লি দখল করবো, আমরা কলকাতা 7 ঘন্টায় নিয়ে নেবো, 14 ঘন্টা, এটা কিন্তু তাদের মধ্যে স্পার্ক করে, অবশ্যই স্পার্ক করবে, এটি স্বাভাবিক। কিন্তু সো এই বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে যদি আসলে দিনেশ যে কথাগুলি বলেছেন, আমার ধারণা উনি এই বিদ্বেষ ভাবাপন্ন মানুষগুলিকে মানে কি বলে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন, তাদের বিদ্বেষ প্রসূত মনোভাবগুলো বা বিদ্বেষ মনোভাবটাকে প্রশমিত করার উনি চেষ্টা করছেন, আমার কাছে মনে হয়েছে। কিন্তু পুরোটার মধ্যে কিন্তু আপনি ভালোভাবে একটা করতে পারবেন, খারাপভাবে দুইটাই করতে পারবে, ভারতও করতে পারবে, ভারতীয় জনগণ করতে পারবে, বাংলাদেশি জনগণ করতে পারবে, কিন্তু কথা হচ্ছে এরা সংখ্যা কিন্তু খুবই অল্প। এবং তিনি এমন ভাবে বলছেন যে দেখি এই বক্তব্যের পরে বিদেশিরা কি বলে, যারা আশাবাদী তারাই বা কিভাবে। আমার ধারণা এরকমই একই, যেমন একটা বক্তব্য দিয়েছে, আসলে খুবই ডিপ্লোম্যাটিক কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা, চমৎকার বক্তব্য। অনেকে অনেক বক্তব্য লিখছেন, মনোজগতের অনেক ঊর্ধ্বে উঠলে এই ধরনের আশা করতে পারে, যেমনই পেরেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই কথা বুঝতে হলে দুই দেশের মানুষের সত্যিকারের মানবিক হতে হবে। মোহাম্মদ আতিকুল্লাহ লিখছেন। জেসমিন লিখছেন, রেসপেক্ট জানাই দীনেশ ত্রিবেদীকে, ওনার বক্তব্যগুলো অসাধারণ, এমনই হওয়া উচিত পাশাপাশি রাষ্ট্রের প্রধানদের কথা। তারপরে আরেকজন লিখছেন যে গ্রেট ওয়াল লিখছেন, এটা পরে পড়ি, এটা পরে বক্তব্য, কোথায় বিরাট কোহলি আর কোথায় তামিম ইকবাল। আসলে তামিম ইকবালের সাথে মিলানো হচ্ছে, আমরা সাকিবের সাথে মিলাচ্ছি, সাকিব তো আর বিরাট কোহলিদের সাথে খেলছে গিয়ে। বলা শুরু হয়ে গেছে, এই যে মাজারুল লিখছে নাকি ভাই, বলা শুরু হয়ে গেছে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ দখল করার কথা বলেছেন, আপনারা অনলাইন টিভি চ্যানেল বিশ্লেষণ শুনুন, আমার সময় নাই এগুলা ওই যে ফালতু বিশ্লেষণ শোনার দেখা, ঠিক আছে। তারপরে আর কেমিস্ট্রি কে বলছেন, ওনার বক্তব্য ক্ষমতাসীনরা বুঝবে বলে মনে হয় না, কারণ সবাই বাংলাদেশ বিরোধী। কেমিস্ট্রি কে আরেকটা কথাই বলছেন, যে উনি চমৎকার বলছেন আর কি, যে কেমিস্ট্রি কে আরেকটা কথা বলছেন, দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক চর্চা, অভিজ্ঞতা, বোঝার মতো ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনদের কারণেই, এটা তিনি বলছেন। আর নুরুল ইসলাম একটা প্রশ্ন করেছেন, সাইফুল আমিন ভাই, দীনেশ ত্রিবেদী সড়ক পথে ঢাকায় আসার কারণ কি? এটা তো দুর্দান্ত। আমি তো মনে করি যে এটাকেও যদি আপনি ইয়ে হিসাবে দেখেন, সে প্রথমেই প্রমাণ করলো হি ইজ এ ডিফারেন্ট গাই, হি ইজ নট সামবডি লাইক আদার্স, যারা এই পর্যন্ত তারা তিনি বেছেই নিয়েছেন যে তিনি আসার সময় বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে তিনি রাজধানী পর্যন্ত আসবেন। তিনি কলকাতা হয়ে বেনাপোল হয়ে উনি যে এই পুরা যশোর এই পুরা রাস্তা ধরে যিনি আসবেন, এইটা ওনার আমার ধারণা, উনি যেহেতু বাংলা ভাষা জানেন, উনি অনেক গল্প কবিতা শুনেছেন, গান আছে, সেগুলো এইটার মধ্যে দিয়ে সেগুলো দেখতে দেখতে উনি আসেন। এইটা যে একটা অভিজ্ঞতা যে বাংলাদেশটা কেমন, উনি নিজের চোখে বাংলাদেশের ল্যান্ডস্কেপটা দেখলেন, রাস্তাঘাট দেখলেন, বাংলাদেশের মানুষজন কেমন সেটা দেখলেন। এই যে বেনাপোলে এসে উনি কথাবার্তা বললেন সাধারণ মানুষের সাথে, সেই সাধারণ মানুষগুলো কেমন, আর এখানকার সাংবাদিকরা মানে ওনার লোকাল লেভেলের সাংবাদিকরা কেমন, তারপর রাজধানীতে আবার সাংবাদিকদের ফেস করবে তারা কেমন, মানে উনি কিন্তু একটা টোটাল স্টার্টিংটাই কিন্তু একটা এক্সপেরিয়েন্স গ্যাদারিং এর মধ্যে দিয়ে গেছেন। সো এই পথটাতে এই মানে হি ইজ এ ডিফারেন্ট পারসন এবং হি উইল সি বাংলাদেশ ডিফারেন্টলি, এইটা কিন্তু এর ইঙ্গিত দেয়। থ্যাংক ইউ।
আমি আরো অনেক ডিটেল বলতে পারবো, বাট এখনই ওইটা না, অন্য কোনো সময় বলবো, কারণ ওনার যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু টিডবিটস আছে, সেগুলো নিয়ে আলোচনা করলে একসময় আমরা এই করতে পারবো। ব্রেক, আমি এটা বলতে চাইছিলাম আমার ধারণা কি, আপনি তো যেহেতু বলবেন না, আমি বলতে চাইছিলাম আমার ধারণা উনি যাত্রাপথে বিভিন্ন জায়গায় টি স্টলে দাঁড়াইতে পারেন, চাটা খাইতে পারেন, ব্রেক দিতে পারেন, এমনও হইতে পারে। আমার ধারণা কি, যেহেতু উনি মানুষকে বোঝার জন্য যাত্রাপথ সড়ক পথে আসছেন, এটা পরিষ্কার বোঝা গেছে, খুবই ক্লিয়ার। আর তারপরে একটা সর্বাণী মুখোপাধ্যায় লিখছেন কেমিস্ট্রিকে যে আমার ব্যক্তিগত কিছু ধারণা আছে, আচ্ছা কেমিস্ট্রিকে সর্বাণী মুখোপাধ্যায়কে লিখছেন আমার ব্যক্তিগত কিছু ধারণা আছে ওনার সম্বন্ধে, তাতে আমি গর্বিত। আর স্বপ্নধারা ট্যুর বলছেন, প্রশ্ন করছেন আপনাকে 140 কোটি যোগ 20 কোটি যে কথা বলেছেন, সেটা কি ত্রিবেদী মহাশয় সঠিকভাবে বলেছেন? আপনি যদি মানে আমি বলছি যে এইগুলো ব্যাখ্যা হবে, স্বপ্নটা একটু ওনাকে আমি দেখা হয়েছে ওনার সাথে, আবার আমি যতটুকু ওনার বিভিন্ন সময় কমেন্ট আছে উনি পজিটিভ মানুষ, কিন্তু দেখেন এটাই আমি বলেছি যে এই প্রশ্নগুলি কিন্তু সামনে আসবে এবং সেটাই উনি চাইছেন। আমরা কি আসলেই সে ধারণা, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ধারণা, আমাদের একটা মার্কেট ধারণাকে আমরা ধারণা করতে পারি না, আমরা সার কি পারি নাই সে মার্কেট। এখন দিনের ত্রিবেদী যদি এই যে ভাষাটা, এইটাকে যদি আপনি আবারও সার উজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করার ধারণা হয়, তাহলে কি এটা কি ইয়ে হবে না? এটা কিন্তু পজিটিভলি আপনি দেখতে পারেন। আবার যদি মনে করেন আমি সার মার্ক মানি না, আমি ইউরোপিয়ান ইউনিয়নের ধারণা মানি না, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের মতো করে থাকবো, তাই কিন্তু আপনি কেমন আরে বাবা দিনের ত্রিবেদী এসে 140 কোটির সাথে আমাদের 20 কোটি মিলে এটা ভারত বানায় ফেলতে চাচ্ছে। এই ধারণা যখন আসবে বা এই ধারণা যখন পোষণ করবেন, তখন তো আপনি দিনের ত্রিবেদীর কথাটা আপনার পজিটিভ মনে হবে না। স্বপ্নটা যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা কিন্তু বাংলাদেশের মানুষ কেউ কেউ অবশ্যই এই প্রশ্নটা নিয়েই আগাবেন। আপনি প্রশ্ন করেছেন ব্যাখ্যার জন্য, কিন্তু কেউ কেউ কিন্তু এই ব্যাখ্যার দিকে যাবে না, সবাই বলবো যে এই কথা কেন বল, ভারত বিদ্বেষী যারা তারা এই লাইনে হাঁটবে। আর যারা এরকম ওয়াইডার চিন্তা করতে পারে যে আমরা একটা সার্কের মতো একটা ইকোনমিক সাবটা বা আমরা একটা ইকোনমিক জোন বা আমরা ইউনিয়ন বা আমরা কিছু করতে পারি কিনা, এই আইডিয়াটা, বা উনি ইঙ্গিত দিয়েছেন কিনা যে আমরা আবার আমাদের সেই সার্ককে পুনরুজ্জীবিত করতে, কোনটা গুনোজ, এটা একমাত্র তার সাথে যখন কমার্শিয়াল অফিসাররা বা ডিপ্লোম্যাটিক অফিসাররা বসবেন, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকরা বসবেন, বা আমাদের মন্ত্রী পর্যায়ের লোকরা বসবেন, বা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের লোক বসবেন, পররাষ্ট্রমন্ত্রী বসবেন, তখন কিন্তু বোঝা যাবে যে উনি আসলে কি মিন করেছেন। সো এই মিনিং গুলো পাইতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, এবং ওনার কর্মকাণ্ড দিয়েও প্রুফ হবে যে উনি আসলে কি মিন করছেন। একদিনে এক মুহূর্তে, এই মুহূর্তে কোনো কিছু যদি আমরা ফাইনাল করে ফেলি, আমরা যদি একটা ফিনিশিং দিয়ে দেই না, উনি খুব ভালো কথা বলছেন, এটাও যেমন আবার একেবারে খারাপ কথা বলছেন, এটাও আমরা রাখছি যে উনি একটা পথ মানে খুলছেন, যে পথ দিয়ে আমরা হাঁটতে পারি কিনা এটা চেক করে দিতে পারি। এলআরসি একাডেমি লিখছেন রাজনীতির গুগলি ছেড়েছেন, দেখা যাক পাকিস্তান আর তুরস্ককে নেড়ে দিল না তো রাজনীতির গুগলি ছেড়েছেন। আচ্ছা, আর জামালউদ্দিন বলছেন জ্ঞানীদের বাক্য এমনই হয় যা ব্যাখ্যা করতে সাধারণের ত্রাহি অবস্থা। পজিটিভ হলো দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস একই, আর নেগেটিভ হলো ভৌগোলিক আইডেন্টিটি ডিনাই করা। এটা একটা কমেন্টস করছেন উনি। আর এইসব তো নেগেটিভ বক্তব্য, হ্যাঁ এটা তো লাল বদলদের ইউটিউবাররা ভারতের রাষ্ট্রদূতের বক্তব্যকে নেগেটিভ ভাবে প্রচার করছে, এটা তো খুব এটা তো সাইফুল ভাই শুরুতেই বলছেন এনসিপি এটাকে ইতিবাচক ভাবে দেখবে না, খুব স্বাভাবিক, জামাত দেখবে না। পাটোয়ারি যে এখনই মাঠে নেওয়া বললে আমি আত্মহত্যা করবো, এটা তো এখনো বলতে পারে না যে আমি আমার সারা শরীরে আগুন ধরাই দেবো এখন। এই কথা কেন বাংলাদেশে এই রাষ্ট্রদূত থাকতে পারবে না, সে করতে পারে তো, ওটা তো আরেকটা ওই যে কি যেন হাদি না কি ফাদি আছে, একটা আরেকটা হাদিতে পরিণত হয়েছে, এটা করতে পারে। আচ্ছা, আরো অনেক কমেন্ট আছে, আমরা একটু দেখি তারপরে আলোচনা যাও। আর কাঁঠাল লিখছেন, ইউজার কাঁঠাল, ত্রিবেদী মানে 3টি ব্যাত সম্পর্ক জ্ঞান আছে যার, তিনি 3টি দল ঘুরে এসেছেন, প্রথমে কংগ্রেস, এরপর তৃণমূল, 4টি দল, জনতা দলও আছে, তারপর সর্বশেষ বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এর আগে জনতা দলও করেছেন। তিনি খুব সাময়িক সময়ের জন্য একটা নিজের দলও বানিয়েছিলেন,
এইটা অবশ্য মানুষ নজর পড়ে না। আমি এখন দেখলাম এটা ভালো। একলা চলো রে করছে কাজেই সাময়িক কূটনৈতিক সমাজে। চরিত্রের চাইতো রাজনৈতিক চরিত্রই ফুটে উঠবে সম্ভবত, এটা বলছেন ইউজার কার্টাল। একটু মেসেজ কি বুঝেন, ওইটা দেখেন, আমাদের মেসেজগুলো দেখেন না। কি দিছেন মেসেজ, আমি পড়তেছি ভাইয়া, চোখে বললেই পড়বো, আপনি রাগ করেন না সঞ্জু বিয়াস। আচ্ছা, যে যেভাবে ব্যাখ্যা তার দিকেই যাবে, সাইফুল যে যেভাবে ভাববে তার দিকেই যাবে, বাক্য তার দিকেই যাবে। আচ্ছা, দীনেশ ত্রিবেদীকে চিনতে যদি ক্ষমতাসীনরা ভুল করে তবে তাদের রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে, এটা কেএসডি কে বলছেন। আর সেফুদা তো এক কাঠি সরেশ, উনি অনেকটুকু আগায় গেছেন সেফুদা, কিন্তু সেফুদা এই আইডিয়া নিয়ে কাজ করতে গেলে আপনার কল্লাও যাবে, আমাদের কল্লাও যাবে, সবার কল্লা যাবে, এর মাঝখানে দিয়ে চলতে হবে। সেফুদা বলছেন, আই সাপোর্ট দীনেশ ত্রিবেদী, cruel religions are liable for violence. We want no religions, we want united India. Love is power. My God, আপনি ইউনাইটেড ইন্ডিয়া বললে আপনার কল্লা যাবে, আমাদের কল্যাণ চলবে। কল্লাও যাবে। আপনি তো ভাই বিদেশে সেই 70 বছর ধরে বা 50 বছর ধরে আপনি খুব আরামে আছেন, আপনি বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা জানেন, এর মধ্যে কত কিলবিল করে দুষ্ট বুদ্ধি। ওনার মাথায় কিন্তু দুষ্ট বুদ্ধি হয় না, উনি কিন্তু খুব সরল ভাবে দেখছেন। উনি টের পান নাই যে ওনার এই কথা যদি বাংলায় দেন, ভাই সেগুলো আপনি একটু এটা বাংলা করে দেন, দেখবেন যে আপনার এখনই কালকেই আপনার নামে কয়টা এই কি হয়েছে ট্রল শুরু হয়। উনি তো বিয়েনার আকাশ থেকে দেখতেছেন এই ইউরোপিয়ানের মধ্যে, এই জন্য সেপুদা ইদানিং আমার টকশো গুলোতে উনি কমেন্ট করতেছেন দেখতেছি, আর কি আগের গুলো হয়তো করছেন দেখছি। আচ্ছা, তারপর আর আতিকুল্লাহ লিখছেন, আপনিও লোকাল ট্রেনের ভারত ঘুরে দেখেন, দেখবেন এত ভাষা, এত সংস্কৃতি, এত ভৌগোলিক অবস্থান কে কিভাবে ইউনাইটেড করে রেখেছে, একেবারেই এত ভাষা, এত সংস্কৃতি, ওনাকে একটু সময় দিতে হবে। মোটামুটি সবার কমেন্টস করছি। এখানে একজন একটা কমেন্টস লিখছিলেন, বলছিলাম পরে পড়বো, এখন পরে ফেলি। উনি একটা স্বপ্নের কথা বলছেন, এটা দেখি ওনার আসার কথা আর কি উনি দেখছেন। আচ্ছা, কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা কোথায় দেখলাম, সাইফুল ভাই সালমারভিক, সাইফুল আমিন ভাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি দীনেশ ত্রিবেদী একজন চমৎকার কূটনীতিক। এটা সালমারভিক বলছে। এদেশের মানুষ এত ভালো কথা বুঝে না, দেলোয়ার হোসেন লিখছেন। এখন সর্বানের দিকে একটা খোঁচা মারতে হয়। না বলি সর্বানের একটা লিখছেন, আপনারা দখল করা ছাড়া আর কিছু চিন্তা করতে একজন কোনো একজনকে সবাক সাধারণ বা এরকম কিছু একটা। আমরা ভারতীয়রা বাংলাদেশের এক অংশ ভারতের মধ্যে দেখতে চাই না, কিন্তু উনি একেবারে সর্বশেষ এই মুহূর্তে লিখলেন, সেফুদা ইমেন্স রেসপেক্ট টু ইউ। সেফুদা তো ভাই ইউনাইটেড ইন্ডিয়ার কথা বলছে, আপনি একদিকে কারণে বাংলাদেশের খণ্ড দেখতে পারেন না, আবার দেখি বাংলাদেশের আবার সেফুদার বক্তব্য সাপোর্ট করে। কি হলো সবারে দিয়ে আপনি কি বিচার না ফান করলাম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, কারণ আজকে আমরা অনুষ্ঠানটা ছোট করবো, বিশ্বকাপ চলতেছে তো এই জন্য। তো এই যেটা হচ্ছে যে অনেক বক্তব্য আছে, আর জয়শঙ্কর যে ইউরোপের উদ্দেশ্যে মন্তব্যটা করেছে তা বাংলাদেশে কে কি কোনভাবে এফেক্ট করবে, বাংলাদেশকে কি কোনভাবে এফেক্ট করবে। আচ্ছা, বাংলাদেশকে কি কোনভাবে এফেক্ট করবে, জয়শঙ্কর বক্তব্যটা আমি দেখতে হবে, না দেখলে তো বলতে পারতেছি না। আচ্ছা, তারপরে এইটা পরে দেখি, এখানে একটা প্রশ্ন ছিল একজনের, ওনার প্রশ্নের উত্তর দেওয়া উচিত আমার মনে হচ্ছে, দেখি যদি দেওয়া যায়। প্রণব ভার্মার আগেও রাষ্ট্রদূত সড়ক পথে যাতায়াত করতেন, উনি আগরতলা ব্যবহার করতেন, যাতায়াত করতেন। আর নতুন রাষ্ট্রদূত এই মানে অস্থির সময়ে তিনি বাংলাদেশের বাউন্ডারি দিয়ে বহুবারই বহু রাষ্ট্রদূত যাওয়া আসা করছে, কিভাবে যিনি আশাটাকে এইভাবে করছেন, এইটাই হলো এইটাই। আর এই অস্থির সময়ে আমি এটাই বলছি, অস্থির সময়ে। আচ্ছা, ওপেন বর্ডার চাচ্ছেন, তাই তিনি সড়ক পথে এসেছেন। আতিকুল্লাহ বলছেন ওপেন বর্ডার চাচ্ছেন, তাই তিনি সড়ক পথে এসেছেন। আর সর্বানুগত দেখছেন, বাংলাদেশকে অনুভব করার জন্য সড়ক পথে যাওয়া সবচেয়ে উত্তম। অ্যাবসুলেটলি, এইটাই তো আমরা সবসময় বলি। আমার মনে হয় আপনার দীনেশ ত্রিবেদী যখন ঢুকছেন তখন যশোর রোডের সেই গানটাও শুনে শুনে ঢুকছেন। হ্যাঁ,
এই যশোর তো বিখ্যাত, তাই না, আমাদের মুক্তিযুদ্ধের সময়ের জন্য। গান শুনে ঢুকছেন, আরো কত গান হয়তো শুনেছেন। তারপরে ওই যেটা পড়তে চাইলাম ওইটা একটু যদি পেয়ে যাই তাহলে পড়বো। বাংলাদেশের বিশ্লেষণ এমনই হবে যা আপনি বলেছেন সাইফুল ভাই, কারণ ফরেন পলিসি তো এমনই আছে এখন পর্যন্ত। জামালউদ্দিন, আওয়ামী লীগকে কমল, আচ্ছা এটা আসতেছে একটু দেখি। আচ্ছা, গ্রেটওয়াল লিখছেন চিন্ময় প্রভু কি মুক্তি পাবে না? হিন্দুরা কত আশা করে বিএনপিকে ভোট দিল, তারেক রহমান চিন্ময় প্রভুকে মুক্তি দিবে বলে। আইনের বিষয়ে আমরা এটা নিয়ে আলোচনা করি না, আইন আদালত। না, এটা উনি জেনারেলাইজ করে বলছেন যে হিন্দুরা চিন্ময় প্রভুর মুক্তির জন্য তারেক রহমানের ভোট দিয়েছেন। না, তা না। হিন্দুরা বাংলাদেশে যে আমি যেটা মানে মনে করি, হিন্দুরা যেটা বাংলাদেশে যে একটা অস্থিতিশীল এবং যে পরিমাণ আক্রমণাত্মক একটা বাংলাদেশ চলছিল, সেটা থেকে মুক্তির জন্য তারা হয়তো কিন্তু শুধু চিন্ময় প্রভুর জন্য দিয়েছেন। চিন্ময় প্রভু একটা প্রতীক, বাট শুধু চিন্ময় প্রভুর জন্য দিয়েছেন তা না। এটা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আপনি যদি খোঁজ নেন, আমি বেশ কয়েকটা অঞ্চল থেকে খোঁজ নিয়েছি যে প্রত্যেকটা অঞ্চলের কেসটা ডিফারেন্ট। এক এক অঞ্চলে হিন্দুরা এক এক কারণে ভোট দিতে গেছে, কোথাও তারা ভোট দিতে যায় না, কোথাও ভোট দিতে গেছে, কোথাও তারা ভোট দিয়েছে। ভোট দিতে গেছে মানে ভোট দিয়েছে তা না, কিন্তু ঘুরে আসছে। কেউ ভোট দিতে যায়নি, স্ট্রং অবস্থান। এক এক জায়গায় এক এক রকম হয়েছে। সে এখানে একেবারে চিন্ময় প্রভুর জন্য জানা হিন্দুরা বাংলাদেশকে অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি চেয়েছে, সেটা তারা